সবাইকে স্বাগত। দৃষ্টির নতুন প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি অপরাজিতা রয়েছি। হাতে গোনার দুদিন বাকি রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গোটা রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করার জন্য ইতিমধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মন মহোদয়। নমস্কার স্যার, আপনাকে অনেক স্বাগত দৃষ্টির পর্দায়। প্রথমেই আপনার কাছে আমার যে প্রশ্নটা থাকবে, সামনেই 4 বিধানসভা কেন্দ্র উপনির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার দলীয় কিংবা আমরা যদি বলি বিজেপি প্রার্থীদের কিরূপ ফল আপনি প্রত্যাশা করছেন? দেখুন, যে আমরা যদি দেখি আমাদের বিগত 4 বছর বা 4 বছর 3 মাসের যে কাজের নিরিখে আমরা তো ভাবি আমরা 4টা সিটি পাবো, আমরা কনফিডেন্ট, কারণ আমরা কাজ করেছি, সরকার কাজ করেছে এই জায়গাগুলো, স্পেশালি গ্রামীণ এলাকাতে আমরা খুব কাজ করেছি এবং কোভিডের সময়ও গ্রামের ব্যাপারে আমাদের অর্থ কিন্তু কম রাজ্যে, তারপরে আমরা কিন্তু 7 লক্ষ লোককে 1000 টাকা করে দিয়েছি, ত্রাণ দিয়েছি, হাউজিংয়ে আমাদের ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট আছে, অনেক জায়গায় যেমন কৃষিতে আমাদের ল্যান্ডমার্ক আছে, সিদ্ধান্তগুলি। সুতরাং আমরা আপনাদের কাজের নিজেকে যদি দেখি আমরা নিশ্চয়ই তৈরি করবো 4টা সিটি। আপনি তো 6 আগরতলা বিজেপি দলের নির্বাচন কমিটির কোঅর্ডিনেটর রয়েছেন, সেক্ষেত্রে সেই কেন্দ্রটির দায়িত্বে আপনি রয়েছেন। তো সেই কেন্দ্রটি থেকে স্পেসিফিক সেই কেন্দ্রটি থেকে আপনি কি ফলাফল আশা করছেন? দেখুন, এই কেন্দ্রে আমরা অবশ্যই তৈরি হব, সেখানে কোনো আমার মনে হয় আমাদের কোনো সাসপেশন আছে বা কোনো ডাউট আছে বলে মনে হয় না। কারণ যিনি এই কেন্দ্রের এমএলএ ছিলেন উনি 5-6 বার এই কেন্দ্রে জয়ী হয়েছেন, 5 বার, কিন্তু কাজ কতটুকু করেছেন সেটা কিন্তু আমি এখন আজ অব্দি শুনিনি। ওনার আমি বক্তব্য শুনি পাই টিভিতে, কি মানুষের কি কথা বলার অধিকার নেই, এই বলা নেই, সেই বলা নেই, নেগেটিভ প্রচার। আর নেগেটিভ প্রচার দিয়ে মনে হয় না বেশি দূরে এগিয়ে যেতে পারে। উনি যেন 5-6 বছর বা 5 বারের এমএলএ ছিলেন, সেটার কোনো হিসাব আসলে আমরা পাইনি, কী কাজ করেছেন কি না কাজ করেছেন। 14 বার মন্ত্রীও ছিলেন, ওনাকে বিজেপি কাজ করার সুযোগও দিয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রী বানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী, আইটি মন্ত্রী, DWS, যেটা পানীয় জল, স্যানিটেশন, এবং উনি অভিজ্ঞ ছিলেন। আমরা তো নতুন মন্ত্রী, নতুন এমএলএ, ওনাকে জিজ্ঞেস করতাম, আমরা আলাপ আলোচনা করে কাজ করতাম। তারপরে উনি কেন ছেড়ে গেলেন সেটা আমাদের জানা নেই, এবং মন্ত্রী থেকে তো ওনাকে বাদ দেওয়া হয়েছে, সেটা হয়তো আমি নাই বললাম আজকে কী কারণে, কিন্তু পার্টি থেকে উনি চলে গেলেন কী কারণে সেটা আমরা জানি না। খালি আমার শ্বাসকষ্ট বা আমার কী বলে আমার কি ক্ষমতা কম হয়ে গেছে, আমাকে কেউ পাত্তা দেয় না, সেই কথাগুলিও ঠিক না। কারণ উনি সিনিয়র ছিলেন আমাদের মধ্যে, উনি 5 বারের এমএলএ ছিলেন, নেতা ছিলেন অন্য দলের, ওনার সঙ্গে আমরা আলাপ আলোচনা করি কাজটা করতাম আগে। উনি হঠাৎ চলে গেলেন, দিয়ে নেগেটিভ প্রচার, এবং নেগেটিভ রাজনীতির মনে হয় দিনগুলি শেষ হয়ে গেছে। উত্তরপ্রদেশ দেখুন, অন্য রাজ্যে দেখুন, উত্তরাখণ্ড দেখুন, সেখানে নেগেটিভ প্রচার দিয়ে কাজ হয় না, মানুষ ডেলিভারি চায় না, কারণ লাস্ট মাইল ডেলিভারি চায়, সেটা আমরা করতে পেরেছি মোটামুটি। তো এই জন্য আমরা কনফিডেন্ট যে আমরা 6 নম্বর ভালো মার্জিন জিতব। যেমনটা আপনার কথার মধ্যে দিয়ে উঠে এলো যে সুদীপ রায় বর্মন কংগ্রেস প্রার্থী, উনি বারবার এই নির্বাচন থেকে জয়ী হয়েছেন। সেক্ষেত্রে আমাদের সামনে এবারে নতুন একজন মুখ ডক্টর অশোক সিনহা, ওনার থেকে বিজেপি দলের কতটা প্রত্যাশা রয়েছে আপনার থেকে জানেন? দেখুন, প্রার্থী হিসাবে ডক্টর সিনহা খুব ভালো প্রার্থী বলতে পারে। ইজ দ্য প্রফেশনাল, ইন্টেলেকচুয়াল, ওনার একটা পরিচয় আছে, নন কন্ট্রোভার্সিয়াল, ওনার নামে কোনো কেলেঙ্কারি নেই, কোনো নাম নেই, উনি একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ক্যান্ডিডেট বলা যায়। বিজেপির ইমেজের জন্য সেটা স্যুট করে, এই জন্য আমরা ওনাকে ক্যান্ডিডেট দিয়েছি, আর আমরা একদম কনফিডেন্ট উনি ভালো মার্জিন জিতবেন। 6 আগরতলার পাশাপাশি যদি আরেকটা একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে, সেটা হলো 8 টাউন বর্তোয়ালি। এই কেন্দ্রে আরেকটা বিশেষ দিক, কারণ রাজ্যের বর্তমান স্বয়ং মুখ্যমন্ত্রী এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই ক্ষেত্রে ডক্টর মানিক সাহা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, কি প্রকার ফল করতে পারে বলে আপনাদের আশা? দেখুন, এক্ষেত্রে উনি মুখ্যমন্ত্রী, আর প্লাস একটা যে গভর্নমেন্ট পজিটিভ কাজ করে গেছেন এই গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী, সুতরাং উনি একটা বিরাট মার্জিনে জিতবেন। আর ওনার অপোজিশন যে দাঁড়িয়েছেন কংগ্রেস থেকে,
উনি তো আজকাল ওনার কথা আমি বুঝলাম না, একজন তো নেগেটিভ বলেন, উনি যেন কী বলেন এটা আজকাল শোনা যায়নি। উনি কি নেগেটিভ বললেন না পজিটিভ বললেন না কী বলেন আজ অব্দি আমি শুনিনি, উনি পাশে বসে থাকে। সুতরাং ওনার কোনো বক্তব্যই তো নেই, ওনার আজ অব্দি কোনো বক্তব্য আছে বলে আমার মনে হয় না। সুতরাং এই পরিপ্রেক্ষিতে মনে হয় না উনি কোনো কিছু করতে পারবেন, এবং মুখ্যমন্ত্রী যে যখন ক্যান্ডিডেট, এবং উনিও কিন্তু নন কন্ট্রোভার্সিয়াল নন, ডক্টর মানিক শাহ নন কন্ট্রোভার্সিয়াল, পার্টির প্রেসিডেন্টও, মুখ্যমন্ত্রীও বটে, এবং উনি একটা বিরাট মাধ্যমিক জয়ী হন। তো সেক্ষেত্রে কংগ্রেসের যিনি প্রার্থী কথা উঠছিল আশিস সাহা, উনি যতবারই জিতেছেন 55% বেশি ভোট নিয়ে কিন্তু নির্বাচিত হয়েছে, বা আমরা যদি কংগ্রেস প্রার্থীদেরও বিগত দিনে দেখি এই আসন থেকে 55% কিংবা তার বেশি ভোট মার্জিনে ওনারা নির্বাচিত হয়েছেন। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার মার্জিনটা কতটুকু যাবে বলে আপনাদের প্রত্যাশা? দেখুন, আমরা রাজনীতি করি, উই আর নট ফরচুন টেলার্স, ঠিক না? আমরা তো অ্যাস্ট্রোলজার না, ভালো মাধ্যমে জিতবেন। আর যেটা আপনারা বলেছেন খুব বিরাট মাধ্যমে জিততো আগে কংগ্রেস ক্যান্ডিডেটরা, সেটা তো কী বলবো, তো আগরতলার লোকজন জানে কারা কারা জিততো আর কীভাবে জিততো, এটার প্রচার আছে গ্রাউন্ডে, ওরা কীভাবে জিততো, 10 জন কীভাবে জিততো, কীভাবে সেট আপ হতো, ঠিক না? এটা কী বলে ফিক্সড ম্যাচ ফিক্সিংয়ের মাধ্যমে দিয়ে, সেটা তো জানা আছে আমাদের। আর আমাদের যে মুখ্যমন্ত্রী ভালো মাধ্যমে জিততে না। বিরোধী দলগুলির কথায় যদি আসি, হ্যাস্ট্রিক সিপিআই বরাবরই, বামফ্রন্ট কিংবা কংগ্রেসের ক্ষেত্রে যদি আমরা কথায় আসি, ওনারা 4টি বিধানসভার মধ্যে কিন্তু 3টিতে প্রার্থী দিয়েছেন। এই দিকটা বিজেপি দল কিভাবে দেখছে? তো ওদের ব্যাপার, ওরা দিতে পারলো না মনে হয়, সুরমাতে প্রার্থী, এই কথাই বলছেন আপনি, দিতে পারলো না মনে হয়, এসসি প্রার্থী নেই ঠিক মতো, 3টাই বহুত কষ্ট দিয়েছে, আর একটা করতে দেবে না, আর দিলেও তো হারলে জানে, তো ভাবে কি একটা অন্য কোনো দলকে ফিক্সিং করে, ম্যাচ ফিক্সিং করে কিছু এগোতে পারে না, কি পারে না, মানে একটা ন্যাশনাল পার্টি 4টা ক্যান্ডিডেট দিতে পারে না, সেটা তো আমার মনে হয় না খুব ভালো এটা প্রতিক্রিয়া হবে পাবলিকের মধ্যে। একটা ন্যাশনাল পার্টি, আর সবথেকে পুরানো পার্টি বলে দাবি করে, ওরা 4টা ক্যান্ডিডেট দিতে পারে না, সেটা তো একটা ডিসক্রেডিটেড ব্যাপার, এটাও একটা এসসি সিটে। অবশ্যই। সেক্ষেত্রে আরেকটা পরবর্তী প্রশ্ন আসছে, বর্তমানে তৃণমূল কংগ্রেস অনেকটা রাজ্যে প্রচার চালাচ্ছে এবং জোরদার প্রচার চালাচ্ছে। বিভিন্ন দিন নানা লোক বাইরে থেকে এসেও আমাদের রাজ্যে প্রচার চালিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে ভোটারদের মধ্যেও তার প্রভাব কিছুটা হলেও পড়ছে। সেই ক্ষেত্রে কি বিজেপি দলের ভোটে থাবা বসাতে পারে? তৃণমূলের এই যে স্ট্র্যাটেজি, ইলেকশনে আগে এসে হইচই করা, এটা কি নতুন নয়, এটা আমরা বহুবার দেখেছি। যিনি মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গলের ঘুরে এসেছেন, প্রত্যেকবার বলে যে আমি 14 দিনে আসবো একবার, ঠিক না? আবার ভাইপো বলে আমি 15 দিনে আসবো একবার, কিন্তু 15 মাসে আসে না। সুতরাং এই যে স্ট্র্যাটেজিগুলি ভেরি ওল্ড স্ট্র্যাটেজি, ওয়ান অফ স্ট্র্যাটেজি, মনে হয় না ও কাজ দেবে। এবং মিউনিসিপ্যালিটি ইলেকশনের পরে মনে হয় আবার একটা নির্বাচনের জন্য এসছে ওরা, সুতরাং ওদের কোনো কিছু আছে বলে তো রাজ্যে মনে হয় না। খেলা হবে বলে গেছে, খেলার সময় নাই, এটা তো ওদের একটা হইচই পার্টি, এটা দিয়ে কিছু হবে না। আর যেখানে তৃণমূলের নেতাকে ত্রিপুরাজ্যে আমার জানি না, যাকে প্রেসিডেন্ট বানিয়েছেন উনি তো মনে হয় 6-7টা পার্টি করে ফেলেছেন 3-4 বছরে। সুতরাং এইসব পলিটিক্যাল ট্যুরিজম দিয়ে পার্টি হয় না, পার্টি করতে গেলে সংগঠন করতে হয়, পার্টি করতে গেলে মানুষের পাশে থাকতে হয়, ভোটের সময় এসে ট্যুরিজম করবে, নায়িকা নিয়ে এসে তোমরা লোকে দেখাবে, ভালো আমরা দেখি নায়িকা এই বলে যে ভোট পাবে এরকম কথা নেই, মিউনিসিপ্যালিটি দেখা গেছে 51 লক্ষ্য কিন্তু আমাদের 2023 বিধানসভা, সব রাজনৈতিক দলেরই কিন্তু পাখির চোখ করে দেখছে 2023-এর বিধানসভা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বিজেপি দলের সিনিয়র মোস্ট লিডার রয়েছেন, সেই ক্ষেত্রে আপনারা কি মনে করছেন প্রধান বিরোধী বলে আপনারা কাকে এখন গ্রাহ্য করছেন? দেখুন, আমাকে প্রায় জিজ্ঞেস করে ন্যাশনাল প্রেশারের কথা, ভারতীয় জনতা পার্টি বিরোধী চিন্তা করে রাজনীতি করে। আমরা যখন ইলেকশন লড়ি আমরা নিজের শক্তিতে লড়ি, নিজের সাংগঠনিক শক্তি, বিরোধী কে হবে এটা আমরা চিন্তা করতে হয় না, কারণ অনেক দল একসঙ্গে হয়েও বিরোধী হয়, অনেক সময় আমাদের অনেক সময় এরকম দলও আসে যে কংগ্রেস হয় বিরোধী, সিপিএম হয়, তো বিরোধী কে হবে এটা আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি আমরা সংগঠন যেমন শক্তিশালী হয়, আমরা যেমন নিজের পায়ে দাঁড়িয়ে ইলেকশন করতে পারি, যে যুদ্ধে বলে কি বলে রায় বলে সেই নিয়ে আমরা রাজনীতি করি। আমি ভারতীয় জনতা পার্টি চিরকালে আমরা রাজনীতি করেছি, আর এখন এভাবেই বলি।
রাজ্যের আপনি একজন বিশিষ্ট মন্ত্রী হিসেবে রয়েছেন, সেইখানে দাঁড়িয়ে সাম্প্রতিক একটা ঘটনা নিয়ে আলোচনা করতে চাই। গত রাতে কংগ্রেস প্রার্থী যিনি রয়েছেন ৬ আগরতলা, সুদীপ রায় বর্মন, ওনার উপর আক্রমণ হয়েছে বলে আমরা একটা খবর পেয়েছি। সেই দিকটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, প্রাথমিক আক্রমণ হওয়া বাঞ্ছনীয় নয়, কিন্তু আমি তো জানি ঘটনাটা কি। আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রেস করে বলেছেন, স্পষ্টভাবে উনি বিশ্লেষণ করে বলেছেন কি ঘটনা হয়েছে, কিভাবে হয়েছে। আমাদের মন্ডল প্রেসিডেন্টের ঘোড়া আক্রান্ত হওয়ার চেষ্টা করছিল, আক্রমণ করার চেষ্টা করছিল। সুতরাং এটা নিয়ে আর কমেন্ট করার দরকার নেই। যা করা স্পষ্টীকরণ দেওয়া আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী দিয়েছেন। উনি সুস্থ হন, রাজনীতি করুন, এটা আমরা চাই। একটা কথা কিন্তু তার মধ্যে উঠে আসছে যে গণতান্ত্রিক পরিবেশে সব প্রার্থীরই ভোট চাওয়ার কিংবা আরেকজন প্রার্থীর দলীয় ব্যক্তির বাড়িতে যাওয়ার অধিকার রয়েছে। সেই ক্ষেত্রে প্রশাসনের ভূমিকাটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে সেই জায়গায় প্রশাসনও ছিল, সেই জায়গায় কেন কোনো ভূমিকা নেওয়া হয়নি, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। দেখুন, ইলেকশনের সময় হয়তো সবাই জানে পুলিশ থেকে একটা ইলেকশন কমিশন থেকে আইন হয়, আর ল অ্যান্ড অর্ডারটা ইলেকশন কমিশনই দেখে। তবুও আমরা বলবো আইন শৃঙ্খলা ভালো থাকা উচিত, এবং ওনার উপরে আক্রমণ হয়েছে কি হয়নি সেটা আমাদের প্রশিক্ষণ দেওয়া আছে পার্টি অফিস থেকে। সেটার সঙ্গে আমি বলবো না কিছু। আর আমি বলবো উনি সুস্থ হোক, তাড়াতাড়ি সুস্থ হয়ে নির্বাচনে নামুক, চিন্তা করুক। এবং আমি দেখলাম ত্রিপুরা রাজ্যে একটা নতুন প্রবণতা, কথায় রাজনীতি কি বলে গণতন্ত্র নেই, কথায় বলে গণতন্ত্র নেই। কেন থাকবে না? ইলেকশন হচ্ছে, আমি হারলি গণতন্ত্র নেই, আমি জিতলি গণতন্ত্র আছে। এটা তো আপ পার্টির মতন, ইভিএম সব খারাপ, ঠিক না বলেছিল। আর যখন 67 সিট বা 63 সিট পেয়েছে দিল্লিতে, তখন বলে ইভিএম ভালো, ঠিক না? এভাবে তো গণতন্ত্র যাচাই করা যায় না, ঠিক না? আমি হারলি গণতন্ত্র নেই, আমি জিতলি গণতন্ত্র আছে। আমি হারলি গণতন্ত্র কি বলি ইভিএম খারাপ, আর আমি জিতলি ইভিএম সুপার ফাইন। এভাবে রাজনীতি, এভাবে গণতন্ত্রের কি বলে বিশ্লেষণ করা যায় না। মানুষের গণতান্ত্রিক অধিকার আছে। ইলেকশন হচ্ছে, এডিসি ইলেকশন হয়েছে, লোকসভা হয়েছে, পঞ্চায়েত হয়েছে, মিউনিসিপ্যালিটি হয়েছে, বাই ইলেকশন হচ্ছে, এরপরে দেশে ইলেকশন হবে। তো গণতন্ত্র নেই সে কথাটা আমি তো বুঝি না কি ধারণা করা হয়। এরপর যে প্রশ্নটাতে আসছি যে অবশ্যই 4টি বিধানসভা আসন নিয়ে আপনার সাথে আলোচনা হলো, বিশেষ করে 2টা নজর কাড়া আসন নিয়ে আপনার সাথে আলোচনা হলো। আপনার কি মনে হয় 4টা আসনই শেষ হাসি কে হাসবে? দেখুন, আমি বলেছি কাজ তো আমরাই করেছি, আর বাকি কি কাজ করেছে আমি জানি না। সিপিএম কি করলো আজ অব্দি? বিরোধী দলের বহির্গত পালন করতে পারে না। অ্যাসেম্বলিতে আমরা যাই, ওনারা আমরা তো বসেছি শাসক দলের আসলে, মানুষ বসিয়েছে বলে আমরা জোর করে বসিনি, ওদেরকে বসিয়েছে বিরোধী দলের আসলে। কিন্তু প্রত্যেকবার সেশনে আমি দেখি, বাজেট সেশনই হোক, অন্য সেশনই হোক, গলায় একটা কি কাগজ লটকিয়ে ওরা বের হয়ে যায়। সেটা তো একটা বিরোধী দলের কি বলে বলবে না, কথা বলা, ডিবেট করা, ঠিক না? আর সব তারা যারা আছে সবই তো কি বলবো অভিজ্ঞ লোক। প্রত্যেকবার আমি দেখি গলাতে একটা প্লাকার্ড লাগিয়ে মানছি না, মানবো না বলে চলে যায়। সেটা তো মাঠে ময়দানে করা দরকার, অ্যাসেম্বলির ভিতরে নয়। অ্যাসেম্বলির ভিতরে তো বিতর্ক হওয়া, মানুষের চাহিদা কি আছে সেটা নিয়ে কথা বলা। বিরোধীর ভূমিকা পালন করতে পারে না। আর কম তো না, 16 জন আছে তো, প্রাক্তন মুখ্যমন্ত্রীও আছেন, যে কিছু করছেন মুখ্যমন্ত্রী। তারপরে বাইরে গিয়ে বলে আমাদের এই কথা বলতে দেয় না। আরে বিরোধী আসলে বসলে তো কথা বলতে পারবেন, প্রেস করলে তো কথা বলতে পারবেন না। এই যে 4.5 বছর আমরা দেখি বিরোধী দলের কোনো ভূমিকাই নেই। মানুষ ওদেরকে আশা করে বসিয়েছে বিরোধী দলে। গণতন্ত্রে কি বিরোধী দলের ভূমিকা নেই? আছে নিশ্চয়ই। গণতন্ত্রে কি বিরোধী দলের কোনো দায়িত্ব নেই? আছে। পালন করতে পেরেছে, পালন। প্রত্যেক অ্যাসেম্বলি সেশন আপনারা দেখুন, ফুটেজ দেখুন, কিছু না কিছু একটা কিছু করবে, করা একটা প্ল্যাকার্ড, এটা মনে আগে থেকে মনে ঠিক করে এসেছে। প্ল্যাকার্ড পকেটে নিয়ে আসে, লাল ফিতায় বেঁধে লাগিয়ে বের হয়ে যায়। প্রস্তুতি আগে থেকে আছে ওয়াকআউট করবে। এই ওয়াকআউট ছাড়া কিছু করা হলো না অ্যাসেম্বলি সেশন। সুতরাং বিরোধী দল বলে মানুষ ওদেরকে বসিয়েছে, বিরোধী দলের কর্তব্য একটা ভালো করতে পারে। সেই আমরা স্যারের সাথে কথা বলছিলাম যে আগামীতে আমাদের যে উপনির্বাচনের বিষয় নিয়ে, কিন্তু অবশ্যই স্যার আমাদের সঙ্গে রয়েছেন, তো আরো কিছু প্রশ্ন আমাদের কাছে রয়েছে যে আগামীতে 2023 বিধানসভা, তো এই বিধানসভা এখন উপনির্বাচনটাকে অনেকে বলছে প্র্যাকটিস ম্যাচ। তো সেই ক্ষেত্রে বিজেপির দলের কি রণকৌশল থাকবে 2023 বিধানসভার জন্য?
দেখুন এটা প্র্যাকটিস ম্যাচ নয়, এটা কিন্তু ইট ইজ ফর্সড আপন আস, আমাদের উপরে বাই ইলেকশন চাপিয়ে দেওয়া হয়েছে, ঠিক না? একজন তো মারা গেছেন মুজিবনগরে, আর বাকি তিনজন তো রিজাইন করলেন। মানুষ ওদেরকে 5 বছর ধরে নির্বাচিত করেছে বিজেপির সিম্বলে, কোনো যুক্তিকতা নাই দল ছেড়ে দেওয়ার কোনো কারণই নেই। এই যে বাই ইলেকশনটা ইজ ফর্সড আপন, মানুষের উপরে চাপিয়ে দেওয়া নির্বাচনটা অনেক নিজেদের ব্যক্তি ইন্টারেস্টের জন্য। সুতরাং মানুষ এটা বুঝে বাই ইলেকশন কেন হচ্ছে, মানুষ কিন্তু এটা বোঝে। সুরমান এমএলএ কি করলেন আপনারা জানেন, আমি নাই বললাম আজকে। বর্তমানে এমএলএ কি হয়েছে আমি জানি না, উনি কেন গেলেন, উনি তো একটা বক্তব্য রাখেননি আজ অব্দি, কেন গেলেন কবিতা পাঠ করেছেন কংগ্রেস ভবনের সামনে দেখলাম, ছড়া ডাঙ্গি পাঠ করেছেন উনি, একটা সিনিয়র কি বলে বিধায়ক 3 বার 4 বারের ছড়া পাঠ করেছেন, কেন উনি পার্টি ছেড়ে গেলেন। আরেকজন বলছে আমার শ্বাসকষ্ট হচ্ছে, সেটা বলে কংগ্রেস থেকে এসেছেন উনি, কংগ্রেস থেকে গিয়ে তৃণমূলে এসেছেন। উনি আমাদেরকে বলেছেন কংগ্রেসের জন্য আমি আন্দোলন করেছি, কংগ্রেস কি বলে অ্যাসেম্বলির ভিতরে বাইরে আন্দোলন করেছে, আমার শরীরে সব পুলিশের মারের কাজ করেছে। কিন্তু আমি স্পষ্টীকরণ বলতে চাই, উনি কংগ্রেস থেকে বিজেপিতে আসেনি, উনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। কংগ্রেস যদি এত কিছু করে থাকে, অ্যাসেম্বলির ভিতরে আন্দোলন, রাস্তায় আন্দোলন করে সিপিএম বিরুদ্ধে, উনি কংগ্রেস ছাড়লেন কেন, ছেড়ে তৃণমূলে গেলেন কেন, আবার তৃণমূল থেকে বিজেপিতে আসলেন কেন, এবং বিজেপি ছেড়ে আবার কেন গেলেন কংগ্রেসে? এই যে রাউন্ড অ্যাবাউটটা কেন হচ্ছে মানুষ জানে। সুতরাং এই বাই ইলেকশন ইজ ফর্সড আপন দ্য পিপল, মানুষের উপরে চাপিয়ে দেওয়ার বাই ইলেকশন। নিজের ক্ষমতার জন্য, ক্ষমতা পায়নি তো বাই ইলেকশন করতে হবে, মানুষের সামনে পার্টিকে একটা কি বলে বেকায়দায় ফেলতে হবে। সুতরাং এই নেগেটিভ ইন্টেনশন দিয়ে আমার মনে হয় না খুব দূরে যাবে। এবং আমরা 23 ইলেকশন কথা বলছেন আপনি, 23 আমরা পজিটিভ ইলেকশন, এখন খুব বলছে ভিশন ডকুমেন্ট আমরা নিয়ে যাবো মানুষের সামনে, এত ভয় পাওয়ার কিছু নেই। ভিশন ডকুমেন্ট এটা হয়নি, ওইটা হয়নি, কি হয়নি, শুনছি আমরা অনেক কথা। ভিশন ডকুমেন্ট আমাদের থেকে মুখস্থ হয়ে গেছে, ভিশন ডকুমেন্ট ওদের ম্যানিফেস্টোতে কি ছিল সেটা বলা না। 25 বছরে সিপিএম এর ম্যানিফেস্টোতে কি ছিল সেটা আজ পর্যন্ত শুনি। আমাদের ভিশন ডকুমেন্ট খুব পপুলার হলো, বিরোধীদের মুখে বেশি চর্চা শুনে আমাদের ভিশন ডকুমেন্ট শুনে, প্রায় কি বলে চণ্ডী পাঠের মতো মুখস্থ করে ফেলেছে। কিন্তু আমরা যাবো মানুষের সামনে, আমরা কাজ করেছি, কাজ দেখাবো, কাজ করবো, হিসাব দেবো, তারপরে তো ভোট প্রার্থনা করবো। এটার জন্য এত ব্যস্ত হওয়ার কোনো ব্যাপার নেই, বিরোধী পার্টি আমরা যাবো, নিশ্চয়ই যাবো। আর রণকৌশল দেখো, মানুষ আমাকে জিজ্ঞেস করে রণকৌশল কি? রাজনীতি তো কি বলবো স্ট্যাটিক নয়, ডাইনামিক। তখন আসবে তখন রণকৌশল আমরা করবো, সব পার্টি করে আন্দোলন করবো। অবশ্যই আপনারা কিন্তু বিজেপি দলের কথা যদি বলি যে 25 বছরের একটা দীর্ঘ সময়ের বাম শাসনকে অবসানে ঘটিয়ে মানুষের মুখে মুখে একটা ডাক উঠেছিল পরিবর্তন চাই, এবং পরিবর্তনে মানুষ জনগণ আপনাদের সঙ্গে সঙ্গ দিয়েছে, এবং সেই মূল্যে কিন্তু বিগত 4 বছর ধরে রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। সেই ক্ষেত্রে আগামী 12 যাতে আপনারা নির্বাচিত হয়ে আসতে পারেন, কারণ রাজ্যের মানুষের জন্য আরো বেশি বেশি কাজ, 5 বছরের সময়সীমা খুবই কম, আরো যদি সময় পান তাহলে ভালো হবে। সেই ক্ষেত্রে জনগণের জন্য আপনাদের কি বার্তা থাকবে একটু চাই? জনগণের কাছে একই বার্তা, আমরা এই বাই ইলেকশনটা আমরা চাইনি। যারা বাই ইলেকশন 3 জন, একজন তো মারা গেছে, অন্য কথা, 3টা সিটে কিন্তু ক্ষমতার জন্য বাই ইলেকশন, মানুষের সেবা করার জন্য নয়, মানুষের কাজ করার জন্য নয়, একটা নেগেটিভ বাই ইলেকশন প্রচার করছে। আমি বলবো উন্নতির সঙ্গে থাকার জন্য, এখনো থাকার জন্য, দেশেও থাকার জন্য, যারা উন্নতি করেছে ওদের সঙ্গে থাকার জন্য। কারণ ত্রিপুরা রাজ্যে 25 বছর বাম শাসন ছিল, একটা না। এর আগে নিবেন বাবু সরকার ছিল 10 বছর, 35 বছর। 35 বছর এদিকে আমরা যদি দেখি গ্রামে গঞ্জে যা উন্নতি হয়েছে সেটা কিন্তু খুব উন্নত। যা হয়েছে শহর ভিত্তিক কিছু বিল্ডিং হয়েছে, ঠিক না, ইনফ্রাস্ট্রাকচার নামে স্ট্রাকচার তৈরি করেছে, পরিকাঠামোর নামে কাঠামো তৈরি করেছে, ঠিক না। ইনফ্রাস্ট্রাকচার তো ওখানে স্ট্রাকচার দিয়ে হয় না, আর এই স্ট্রাকচারও কেন বানানো হয়েছে,
সেটা আমি নাই বললাম আজকে, আমি সিনিয়র লোক, কিন্তু কি হয়েছে এটা এই স্ট্রাকচারের সঙ্গে সঙ্গে ওদের পার্টি অফিসের স্ট্রাকচার অনেক বেড়ে গেছে। সত্যি না? সুতরাং উন্নতি যদি চান ইট বি ফর দ্য লাস্ট ম্যান। আমরা বিশ্বাস করি যে লাস্ট ম্যান থেকে শুরু করতে হবে, লাস্ট মাইল বলি না, আমরা লাস্ট মাইল থেকে শুরু করবো আমরা। আর আমরা জনজাতিদের সঙ্গে আছি। এই প্রথমবার মনে হয় জনজাতিদের জন্য 1,300 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে আসার ব্যবস্থা করেছি। জনজাতিরা কোনোদিনও ওয়ার্ল্ড ব্যাংকের নামই শোনা যাবে না। 12টা অ্যাসপিরেশনাল ব্লকস, জনজাতি ব্লক আমরা বানিয়েছি, একটাও ছিল না। একটা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ছিল ধলাই। আর সেই অ্যাসপিরেশনাল ব্লক শুধু নামের জন্য নয়, এটাকে অগ্রাধিকার দেওয়া হয় সব ব্যাপারে, অফিসার পোস্টিং থেকে আরম্ভ করে যাতে ওয়েলফেয়ার স্কিমের 20% এক্সট্রা যাবে অ্যাসপিরেশনাল ব্লক। সুতরাং আমরা লাস্ট ম্যানকে দেখে আমরা উন্নতি করছি, যেখানে উন্নতির দরকার সেখানে উন্নতি করছি। এবং ইনফ্রাস্ট্রাকচারের নামে যেমন স্ট্রাকচার না বানানো হয়, সত্যিকারের পরিকাঠামো দেখানো হয়, সেটা আমরা চেষ্টা করব মোদিজির আশীর্বাদে। এবং মোদিজিও চান লাস্ট মাইল ডেলিভারি, সেটার জন্য আমরা জোর দিচ্ছি। কারণ মানুষ আমাদের সঙ্গেই থাকবে, মানুষের কাছে আমি আবেদন রাখবো উন্নতির সঙ্গে থাকুন, প্রগতির সঙ্গে থাকুন। আর মা বোনদের ক্ষমতায়ন, আগে যে বক্তৃতা ছিল এখন সেটা কি বলে বাস্তব হয়েছে এতদিন পর। মানে মা বোনদের নামে তো লক্ষ্মী সরস্বতী বলে পালিয়ে দিত। আজকে কিন্তু মা বোনদের নামে জনতার যোজনা 65% সারা ভারতবর্ষে মা বোনদের নামে, হাউসিংয়ের প্রাধান্য মা বোনদের। এই সরকার 33% রেজুলেশন মা বোনদের জন্য দিয়েছে। টয়লেট পত্র মা বোনদের অধিকার। সুতরাং আজকে যে কি বলবো আমি নারী সশক্তিকরণ, সেটা কিন্তু এখন থেকে হচ্ছে কি করা যাচ্ছে। আগে তো বক্তৃতা ছিল মা বোনদেরকে নিয়ে মিছিল করা হতো, আচ্ছা কি করতে পারে নারী সমিতি, আর কি করতো, ওদের কামই ছিল এটা। ঘরের পর আর কোনো অন্য ঘরের ঝগড়াতে কে না গলানো, আর কি মা বোনদের রাস্তাতে বের করে মিছিল করাতে, এই কাজ ছিল। আচ্ছা সেলফ হেল্প গ্রুপ আমাদের, যেটাকে বলে SFT সেলফ হেল্প গ্রুপ, কত ছিল? আমি মন্ত্রী আমি জানি 4,000 ছিল। আজকে 3.5 বছর 4 বছরের মধ্যে কত হয়েছে? 34,000 হয়েছে। 2 বছরের ঘর কত হয়েছে গ্রামীণ এলাকায়? 3,333 CPM এর টাইম। আজকে কত ঘর হচ্ছে? প্রায় 2,35,000। সুতরাং উন্নতি হয়নি, বা ভিশন ডকুমেন্টগুলো ভিশন কি বলে হয়নি, কারণ আমাদের ভিশন ছিল না। এটা আমাদের প্রশ্ন। ভিশন ডকুমেন্ট সাংঘাতিক ব্যাপার। প্রত্যেক পার্টি ইশতেহার বের করে ইলেকশনের আগে। আমাদের ইশতেহার নিয়ে কথা হচ্ছে, মানে এটা গুরুত্বপূর্ণ। CPM ইশতেহার ইলেকশনের পরে আবার জোনাচুরি কেউ করে নাকি এটাকে, ওইটা কি বলে স্লোগান থাকে কিছু তো করেই না। এই প্রথমবার আমরা কিন্তু রাজ্যে ইশতেহার, তাকে আমরা ভিশন ডকুমেন্ট বলেছি, ম্যানিফেস্টো পড়া হচ্ছে, ক্রিটিসাইজ হচ্ছে। আমরা খুশি হোক, যাচাই হোক, ক্রিটিসাইজ হোক, সমালোচনা হোক, আলোচনা হোক, সেটাই তো হওয়া উচিত ম্যানিফেস্টো। কংগ্রেস বলতে পারবে 5 বছর আগে ওদের কি ম্যানিফেস্টো ছিল, মনেই নেই। CPM বলুক না 2013-তে ওদের কি ম্যানিফেস্টো ছিল। আমি অ্যাসেম্বলি জিজ্ঞেস করছি মানে বাবুকে, অবশ্যই আপনাদের একটা পয়েন্ট আপনি বলুন, আপনার 2013-তে ইলেকশন জিতেছেন তো, আপনার কি ম্যানিফেস্টো, কি পয়েন্ট ছিল? একটা বলতে পারেন। ওদের ম্যানিফেস্টো ছিল ফর দি গার্বেজ বিন, ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলার জন্য ইলেকশনের পরে। আমাদের আজকে 4 বছর হয়ে গেছে, আমাদের ম্যানিফেস্টো এখনো চর্চিত, এখনো এটা নিয়ে কি বলে আলোচনা হচ্ছে, এটা নিয়ে ক্রিটিসাইজ হচ্ছে, এটা নিয়ে কি বলে মানুষ আমাদের কিন্তু হিসাব চাচ্ছে। ইট ইজ এফেক্টিভ ম্যানিফেস্টো, বোঝাই তো যায় না। ম্যানিফেস্টো নিয়ে এত কথা নিয়ে বলেছি আমি বহুদিন রাজনীতিতে, কোনোদিনও শুনিনি, এই প্রথমবার শুনছি। এফেক্টিভ ম্যানিফেস্টো। আমরা ভয় পাচ্ছি এমন না, আমরা খুশি হচ্ছি, তোমার জিজ্ঞেস করছো না ম্যানিফেস্টো কি হয়েছে, ভিশন ডকুমেন্ট কি হয়েছে, আমরা তো ভাবি বা কি ডকুমেন্ট বানালাম আমরা। সারা ত্রিপুরা রাজ্যে নিয়ে চর্চা হচ্ছে। CPM এর একটা বলুন, একটা লাইন সাংবাদিকরাই বলুন, লাইন বলেছি 13-তে CPM জিতেছে ইলেকশন ম্যানিফেস্টো বানিয়ে। ওখান থেকে 2টো লাইন আমাকে বলুন কি ছিল, কেউ মনে নেই, নেতাদেরই মনে নেই কি লিখেছে। 13-তে যা লিখেছে 8-এ তাই লিখেছি, 8-এর দিকে কার্বন কপি করে 13-তে দিয়ে দিয়েছে। আমরা তো বলিনি এটা। দিস আর গোলস টু বি অ্যাচিভড, ঠিক না? কতটুকু অ্যাচিভ করতে পেরেছি আমার মানুষের সামনে সাথে। আমি আগেই বলেছি মানুষ আমাদের হেডমাস্টার, CPM হেডমাস্টার নয় তো আমাদের জিজ্ঞেস করা আমাদের সেই ডকুমেন্ট আমরা কি করেছি না করেছি। You will answer to the people, neither to the press nor to the CPM or Congress. You
It was made for the people. We are answerable to the people. It is for the people and by the people. So we will answer to শুনে যদি আমার মনে হয় না খুব ঘাবড়ানো কিছু আছে যদি সবই বলে ভিশন ডকুমেন্ট সোশ্যাল মিডিয়াতে চলো ভিশন আছে এটা তো মানে অবশ্যই আমরা ছিলাম রাজ্যের উপমুখ্যমন্ত্রীর সঙ্গে এবং দৃষ্টির গোটা টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। অবশ্যই আজকের মতো আমাদের এখানে বিদায় নিতে হবে। দৃষ্টির বিশেষ প্রতিবেদনে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে। নমস্কার।